ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস। আজ আমরা স্পাইরুলিনা অ্যাজ এ সিঙ্গেল সেল প্রোটিন প্রডিউসিং অ্যালগি হিসেবে কি কি কাজ করে থাকে, আমাদের কি কি উপকার করে থাকে, আমরা সে বিষয়ে আলোচনা করব। আলোচনা করার আগে আমরা আগের ভিডিওগুলোতে সাধারণত সিঙ্গেল সেল প্রোটিন কী বা মাইক্রোবিয়াল প্রোটিন কী বা কোন কোন মাইক্রোবস আমাদেরকে প্রোটিন উৎপাদন করতে পারে আমরা সে বিষয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা বিশেষ পাঠ্যসূচি অনুযায়ী স্পাইরুলিনা একটি অ্যালগি বা একটি শৈবাল, সে কি কি প্রোটিন তৈরি করতে পারে বা সে কিভাবে আমাদেরকে উপকার করছে, আমরা তার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করব। আমরা সাধারণতভাবে জানি যে স্পাইরুলিনা একটা সিঙ্গেল সেল বা মাইক্রোবিয়াল প্রোটিন হিসেবে কাজ করে থাকে। মাইক্রোবিয়াল প্রোটিন, মাইক্রোবিয়াল প্রোটিন, প্রোটিন প্রডিউসিং অ্যালগি। এই অ্যালগিগুলোকে সাধারণভাবে আমাদেরকে ব্লু গ্রিন অ্যালগির মধ্যে এই অ্যালগিগুলো সাধারণভাবে আমাদেরকে আমরা বলে থাকি, অর্থাৎ নীলাভ সবুজ শৈবাল, বা এগুলোকে আমরা এই সায়ানোব্যাকটেরিয়া, আমরা এটার মধ্যে নাম প্রকাশ করে থাকি সায়ানোব্যাকটেরিয়া নামে। তো এটার মধ্যে সাধারণভাবে যে কী কীভাবে আমাদেরকে উপকার করতে পারে বা এই জাতীয় খাদ্য প্রথম কোথায় খাওয়া দাওয়া হতো বা আদৌ খাওয়া দাওয়া হতো কি না, এই সমস্ত অনেক বিষয় কিন্তু আমাদেরকে জানার আছে। সাধারণভাবে আমরা এই জাতীয় খাদ্যগুলোকে আমরা কখন কোথায় কবে খাওয়া দাওয়া হয়েছে বা আদৌ ঐতিহাসিকভাবে কখনো কোথাও খাওয়া দাওয়া হতো কি না, আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তা আমরা এই খাদ্যটি কিন্তু অনেক প্রাচীন কাল থেকে আমাদের খাওয়া দাওয়ার অভ্যাস ছিল মানুষের মধ্যে, হিউম্যান বিংয়ের ক্ষেত্রে। বিশেষ করে ধরো সেন্ট্রাল আফ্রিকা এই সমস্ত প্রভিন্সে কিন্তু এর অনেক আগেই পর্যন্ত এই খাদ্য হিসেবে আমাদের গ্রহণ করা হতো। বিশেষ করে কানেম নামে এক ধরনের ট্রাইবাল পিপুল আছে, এই সমস্ত যে সমস্ত বাসিন্দা ছিল, আদিবাসিন্দা ছিল কানেম, এরা কিন্তু অনেকদিন থেকেই এই স্পাইরুলিনাকে খাদ্য হিসেবে গ্রহণ করত। এছাড়াও জানা গেছে যে ইতিহাসে যে মেক্সিকো যে কান্ট্রি আছে, এই মেক্সিকো কান্ট্রিতেও কিন্তু এটাকে সাধারণভাবে প্রচুর পরিমাণে এই শৈবাল খাদ্য হিসেবে গ্রহণ করা হয়। ওখানে ট্যাক্সিকো নামে একটি লেক আছে, মেক্সিকোর ওখানে ট্যাক্সিকো নামে একটি লেক বা হ্রদ আছে। সেই হ্রদের আশেপাশে অ্যাজিটি ওখানে কিছু ট্রাইবাল পিপুল আছে, যারা কিন্তু সাধারণভাবে এইটাকেও কিন্তু খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। তার পরবর্তী সময়ে আমেরিকা, চীন, রাশিয়া প্রভৃত দেশে কিন্তু জাপান এই শৈবালটা, ইভেন ভারতবর্ষে এই শৈবালটিকে খাদ্য হিসেবে গ্রহণ করতে শুরু করা হয়। অতএব স্পাইরুলিনা আমাদের খাদ্য হিসেবে অনেক আগেই গ্রহণযোগ্য, কিন্তু আমাদের এই আধুনিক মানুষের কাছে এই স্পাইরুলিনাটা আমরা কিভাবে খাচ্ছি, সাধারণত বিভিন্ন প্রকারের ফার্মাকিউটিক্যালস অর্গানাইজেশন বা ওষুধ বিক্রিকারী সংস্থা বা বিভিন্ন প্রকার আয়ুর্বেদিক মেডিসিন উৎপাদনকারী সংস্থা, তারা এটা আমাদেরকে সাধারণভাবে পিলস, ট্যাবলেট, ক্যাপসুল, টনিক এবং পাউডার প্রভৃতি নানাভাবে আমাদেরকে ওরা কিন্তু এটাকে আমাদের কাছে পরিবেশন করে, আমরা যেটাকে খেয়ে থাকি। আর সাধারণতভাবে এটি সম্পূর্ণরূপে একটি নিরামিষ জাতীয় খাবার বলতে পারি বা নিরামিষ জাতীয় প্রোটিন উৎপাদনকারী খাবার। বিশেষ করে যারা ভেজিটেরিয়ান তাদের ক্ষেত্রে কিন্তু এটি প্রোটিনের উৎস হিসাবে ভীষণভাবে এটি কাজ করে থাকে। তাহলে এই জাতীয় খাদ্যদ্রব্যটি আমাদেরকে উৎপাদন এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে এটি একটি ভীষণ গুরুত্বপূর্ণ, আমরা সেটা বুঝতে পারলাম। এবারে সাধারণভাবে যেহেতু আমরা শৈবাল নিয়ে আলোচনা করছিলাম, এখানে কিন্তু একটি গ্রিন শৈবাল আছে, তোমরা সেটাকে নামটা জানো, আমি আগের ভিডিওতে হয়তো বলেছি। এটা হচ্ছে ক্লোরেল্লা নামে যে সমস্ত অর্থাৎ একটি খুব হাইলি ফটোসিনথেসিস করতে পারে, অর্থাৎ খুব দ্রুত সালোকসংশ্লেষ করতে পারে, এই নামক শৈবালটি সাধারণভাবে মহাকাশ গবেষণায় ব্যবহার করা হয়। এই গ্রিন যে ক্লোরেল্লা বা গ্রিন অ্যালগি, এটিও কিন্তু সাধারণভাবে কিন্তু প্রোটিন তৈরি করতে পারে। আমাদের সেটা এখানে আলোচনার বিষয় না,
আমাদের মূলত এখানে আলোচনার বিষয় ছিল কিনা ব্লু গ্রিন অ্যালগি হিসেবে স্পাইরুলিনা কিভাবে প্রোটিন তৈরি করতে পারে। তো সাধারণভাবে আমরা স্পাইরুলিনা এটাকে আমরা সাধারণত তিনটি প্রজাতিতে স্পাইরুলিনা ম্যাক্সিমা, স্পাইরুলিনা প্যাসিফিকা, স্পাইরুলিনা প্লাটিনেন্সিস, এই তিনটি প্রজাতিতে আমরা সাধারণতভাবে স্পাইরুলিনাকে আমরা ভারতবর্ষে এটা নিয়ে আমরা কাজ করছি, বা আমাদের দেশে এরা এই জাতীয় ব্লু গ্রিন অ্যালগি বা স্পাইরুলিনা প্রোটিন তৈরি উৎপাদক হিসাবে ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে আমাদের দেশে ন্যাশনাল বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউশন NBRI ন্যাশনাল বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট ইন লখনৌ ইন ইউপি, এটা কিন্তু আমাদের দেশে এই শৈবাল তৈরির জন্য প্রচুর পরিমাণে পাইলট প্রজেক্ট বা বিভিন্ন প্রকার পরিকল্পনা গ্রহণ করছে। আজকের দিনে আমেরিকা, ইউএসএ, ইউএসএসআর, চায়না, ইন্ডিয়া, ফ্রান্স, থাইল্যান্ড প্রভৃতি দেশ প্রচুর পরিমাণে কিন্তু এই স্পাইরুলিনার কালচার ও তা থেকে প্রোটিন তৈরির জন্য প্রচুর কলকারখানা, শিল্প এগুলো কিন্তু উৎপাদিত করছে, যাতে করে বা উৎপাদনের ব্যবস্থার পরিকল্পনা করছে যাতে এই খাদ্যটাকে আমরা প্রচুর পরিমাণে ব্যবহার করতে পারি। কেন এত দেশ, এত ওষুধ কোম্পানি, এত সংস্থা এই স্পাইরুলিনার উপরে প্রোটিন বা উপকার হিসেবে ব্যবহার করতে চাইছে? এটা কেন এরা এত কিছু করতে চাইছে? সাধারণতভাবে এর মধ্যে ফাইকোসায়ানিন পিগমেন্ট বা ফাইকোসায়ানিন রঞ্জক এর মধ্যে অবস্থিত। এই রঞ্জক কি করছে? প্রচুর পরিমাণে প্রোভিটামিন উৎস, প্রচুর পরিমাণে প্রোভিটামিনের উৎস, যেমন কি এই স্পাইরুলিনা বিটা ক্যারোটিন এর একটি উৎস, বিটা ক্যারোটিন। তাহলে কি এরকম অসংখ্য পিগমেন্ট আছে যারা শান্তভাবে আমাদেরকে কি করতে পারে? প্রোভিটামিনের উৎস হিসেবে কাজ করে। এরপরে আছে কি এই স্পাইরুলিনা বিশেষ গুরুত্বপূর্ণভাবে আমাদের মধ্যে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, লাইসিন, ট্রিপ্টোফ্যান, এরকম বিশেষ প্রকারের অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডগুলো সাধারণভাবে আমাদেরকে এই স্পাইরুলিনা খাদ্য থেকে প্রয়োজনীয়তা আছে, যার জন্য কিন্তু আমাদেরকে কিনা স্পাইরুলিনা খাদ্য হিসেবে গ্রহণ করার এত চাহিদা এই গোটা বিশ্বে। তারপরে চলে আসছে কি না, এই স্পাইরুলিনা আরো কতগুলো যৌগ তৈরি করে বা আমাদেরকে সহযোগিতা করে কিনা। স্পাইরুলিনা প্রচুর পরিমাণে মিনারেলস এর মধ্যে আছে, যে মিনারেলস গুলো সাধারণত আমাদের কি হচ্ছে না অ্যান্টিঅক্সিডেন্ট বলতে সাধারণত আমাদেরকে ইমিউনিটি পাওয়ার বৃদ্ধিকারক পদার্থ, অর্থাৎ কি আমাদের অনাক্রমতা বৃদ্ধি করার ক্ষমতা, অর্থাৎ রোগ প্রতিরোধ করার ক্ষমতা, যেগুলো কিন্তু এই মিনারেলসের মধ্যে আছে। যেমন ধরো একটি জিঙ্ক একটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং অ্যাজ এ কোএনজাইম ভীষণ কাজ করে, সেটাও কিন্তু এই মিনারেলস হিসেবে মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এছাড়াও আরো আমাদেরকে কি করে না, ধরো আমাদেরকে বিশেষ করে
essential essential fatty acid কি না আমাদের এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড কি লিনোলেনিক অ্যাসিড এরকম এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড গুলো তৈরি করে এবং আরো লো ক্যালোরি বেসড কোলেস্টেরল কোলেস্টেরল গুলো কিন্তু এর মধ্যে উপস্থিত, অর্থাৎ ভীষণ লো ক্যালোরি যুক্ত কোলেস্টেরল এর মধ্যে উপস্থিত। অতএব কি আমরা এটাকে খাদ্য হিসাবে প্রত্যেকেই কনজিউম করতে পারি, অর্থাৎ গ্রহণ করতে পারি বা খেতে পারি। এটা আমাদেরকে সুবিধা এই স্পাইরুলিনা কালচার করার মধ্য দিয়ে বা ওষুধ তৈরির কাজে বা খাদ্য উৎস কাজে আমরা স্পাইরুলিনাকে ব্যবহার করতে পারি। এবং স্পাইরুলিনা মানুষের খাদ্যের সাথে সাথে আমরা জানি অন্যান্য অনেক অ্যানিমালসদের, বিশেষ করে ফিশ বা ফার্মের যে সমস্ত প্রাণীদের ব্যবহার করা হয়, পোলট্রি, গরু, ছাগল, ভেড়া, এরকম ধরনের প্রাণীদেরকেও কিন্তু এটিকে ব্যবহার করা হয়। সবচেয়ে আশ্চর্যজনক আরেকটা জিনিস জানবে, এর মধ্যে প্রচুর পরিমাণে সুপার অক্সিডেজ এর মধ্যে প্রচুর পরিমাণে অবস্থান করে। সুপার অক্সিডেজ কি জিনিস? যেটা সাধারণভাবে অ্যান্টি এজিং, অর্থাৎ কি মানুষকে বার্ধক্য থেকে মুক্তি দেয়, অর্থাৎ মানুষ তাড়াতাড়ি বয়স্ক হয়ে না যায়, অর্থাৎ অনেকদিন পর্যন্ত তরুণ এবং তরতাজা থাকতে পারে। এই কিসের সাহায্যে? এই সুপার অক্সিডেজ নামক পদার্থের সাহায্যে এ কিন্তু আমাদেরকে দীর্ঘদিন পর্যন্ত আমরা সতেজ থাকতে পারি স্পাইরুলিনার প্রোটিন থেকে। তাহলে এতগুলো উপকার যেহেতু এ করে থাকে, যার জন্য কিন্তু সারা বিশ্বব্যাপী স্পাইরুলিনা নিয়ে কাজ চলছে। স্পাইরুলিনাকে সাধারণভাবে অত্যন্ত গ্রীষ্মপ্রবণ অঞ্চলে ভালো চাষ করা যায়, অর্থাৎ আমাদের এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ, এই সমস্ত গ্রীষ্মপ্রধান অঞ্চলে যথেষ্ট পরিমাণে এটা চাষ করা যায়। সাধারণভাবে এটি কিন্তু ফিলামেন্টাস, অর্থাৎ সূত্রাকার শৈবাল। এখানে একটি ছবি আঁকা আছে, দেখো এই ছবিটাকে দেখে সাধারণত একটি কেঁচোর উপরের অংশ বলে মনে করা হচ্ছে। আমি এরকম একটু খুব যদি মাইক্রোস্কোপে দেখা যায়, মাইক্রোস্কোপে খুব বর্ধিত ভাগ করলে এরকম অন্য অংশগুলো দেখা যায়। এটা হচ্ছে অ্যাটিনিউটেড অ্যাপিক্স, অর্থাৎ বিচ্ছিন্নকারী একটি সামনের দিকের অংশ ওটা। আর এই যে অংশগুলো এগুলো হচ্ছে সেল ওয়াল বা কোষপ্রাচীর, এটা হলো কোষপ্রাচীর। আর এইসব জায়গায় প্রচুর পরিমাণ পাইনয়েডগুলো অবস্থিত। এরকম একটি দেখতে সাধারণভাবে আমাদের কি হয় না, একটি স্পাইরুলিনা দেখতে হয়, স্পাইরুলিনা দেখতে হয়। তার একটি ছবি এখানে অন্তত পক্ষে ধারণার জন্য করা হয়েছে। কিন্তু এটা স্পাইরুলিনা বহু প্রজাতি, বহু রকম মিষ্টি জলে এবং সামুদ্রিক জলে বহু রকম ভাবে চাষ করা যেতে পারে। সাধারণভাবে 14 দিনের মধ্যে প্রচুর, 2 সপ্তাহের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন সমৃদ্ধ স্পাইরুলিনা উৎপাদন করা যায় এটি থেকে। ইত্যাদি কাজের জন্য স্পাইরুলিনা আমাদেরকে ভীষণ গুরুত্বপূর্ণ এবং স্পাইরুলিনার প্রয়োজনীয়তা আমাদের দেশে প্রচুর হারে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে আধুনিক কালে ভারত, চীন এবং আমেরিকা এরা যৌথ প্রযুক্তির মাধ্যমে স্পাইরুলিনা কালচারের উপরে ভীষণ জোর দিয়েছে, যাতে করে আমাদের হিউজ জনবহুল দেশগুলোতে যে সমস্ত অঞ্চলে প্রোটিন জাতীয় খাদ্যের রিসোর্স অর্থাৎ উৎস হ্যাবক হারে কমে আসছে, সেই সমস্ত অঞ্চলের মানুষদেরকে এই জাতীয় খাদ্য গ্রহণ করানোর মাধ্যমে আমরা চেষ্টা চালানো হচ্ছে গোটা বিশ্বব্যাপী। আর বিশেষ করে যে সমস্ত মানুষ ভেজিটেরিয়ান, তাদেরকে যে সমস্ত প্রোটিনের উৎস হিসেবে এটি একটি বিকল্প সন্ধান, তারা এটাকে কিন্তু নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন, সে বিষয়ে কিন্তু নিশ্চয়তা দেওয়া যেতে পারে। যার জন্য আমাদেরকে স্পাইরুলিনা এজ এ সিঙ্গেল সেল প্রোটিন বা মাইক্রোবিয়াল প্রোটিন হিসেবে আমাদের মধ্যে এত জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, এবং যাদের ভিডিওটি ভালো লাগবে তারা প্রচুর পরিমাণে শেয়ার করবে এবং লাইক করবে, এবং যারা আমাদের এই সজীবন ধারা চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করার জন্য।
আবার ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ভিডিওটি দেখার